হ্যালো গাইজ, আজকের ভিডিওতে অ্যাপটিটিউড টেস্ট 3 আলোচনা করা হবে। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি সংখ্যাটির 10 গুণের সমান, সংখ্যাটি কত? একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি সংখ্যাটির 10 গুণের সমান। তাহলে ধরি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা যদি আমরা এক্স ধরি, এক্স প্লাস তার অনন্যক 1/x, অনন্যকের সমষ্টি হলো সংখ্যাটির 10 গুণের সমান, তাহলে সমান সমান 10x। ঠিক আছে, এবার x প্লাস 1/x ইকুয়াল টু 10x, দিকে লসাগু করবো, এক্স স্কোয়ার প্লাস 1 x হবে সমান সমান 10x। এবারে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10x স্কোয়ার, তাহলে 1 ইকুয়াল টু 9x স্কোয়ার, বিয়োগ করে দেবো। তারপরে 9 অথবা 9x স্কোয়ার সমান সমান 1x স্কোয়ার সমান সমান 1/9, আর x সমান সমান 1/9 হয়ে যাবে 1/3। তাহলে সংখ্যাটি হচ্ছে 1/3। পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন, কোনো সংখ্যা 91 দ্বারা ভাগ করলে 82 ভাগশেষ থাকে, ভাগশেষ হয়, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এক্ষেত্রে শর্টকাট ট্রিক হচ্ছে 91 দ্বারা ভাগ করলে 82 ভাগশেষ হয়, আর 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? এক্ষেত্রে আমরা করব, এই যে 7 আছে, এই 7কে আমরা এইখানকার যে ভাগশেষ, এই যে রিমাইন্ডার, প্রথমে যে রিমাইন্ডার 82 ভাগশেষ, এই 82কে 7 দিয়ে ভাগ করলে, এই 82কে 7 দিয়ে ভাগ করলে যা রিমাইন্ডার থাকবে সেটাই হবে ভাগশেষ। তাহলে করি, 82 7 82 1 7 1 12 1 7 একবারেও করা যেত 5, তাহলে রিমাইন্ডার হচ্ছে 5। কত ভাগশেষ থাকবে? 5 ভাগশেষ থাকবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, 20টি সংখ্যার গড় 0, এদের মধ্যে সর্বাধিক কতগুলি সংখ্যা ধনাত্মক হতে পারে? বা 1 থেকে 0 থেকে 0 মাইনাস হবে না আর কি, ধনাত্মক হতে পারে, মানে সব পজিটিভ হবে। 20টি সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা এদের গড় 0 দিয়েছে, আর কতগুলি সংখ্যা ধনাত্মক হতে পারে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে যদি সংখ্যাগুলি আমরা ধরি A1 প্লাস A2, যাই ধরি না কেন, A3 প্লাস ডট 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 A20 পর্যন্ত আছে, A20, 20টা সংখ্যা, তো 20টা সংখ্যার গড় এখানে 0 আছে, 20টা সংখ্যার গড় A20, তাহলে 20টা সংখ্যা গড় 0, তাহলে এখানে হয়ে যাবে A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 A20, 20টা সংখ্যা মোট হয়ে গেল। তাহলে এই যে 0, এটা আমরা সলভ করলে এখানে 0 হয়ে যাবে, তাহলে 20টি সংখ্যার মোট হয়ে গেল 0। প্রশ্নটি হচ্ছে যে কতগুলি সংখ্যা ধনাত্মক হতে পারে? তার মানে এই যে টোটাল হয়ে গেল কত, এখন 20টা সংখ্যার মোট হয়ে গেল 20, তাহলে 20টা সংখ্যার মোট যখন 20 হলো, তাহলে আমার কতগুলি সংখ্যা মাইনাস হবে না, ধনাত্মক হবে? তাহলে এরম করে এখানে তো প্লাস হবে সবগুলো, তাহলে আমার এটাও পজিটিভ হবে, 1টাও 2 3 এরম করে 19 পর্যন্ত আমার পজিটিভ হবে। তারপরে 19 পর্যন্ত পজিটিভ হবে, কারণ 19 পর্যন্ত পজিটিভ হলেই কিন্তু মোট 0 হচ্ছে। মনে করো 1 2 প্লাস 3 প্লাস এরম করে 19 পর্যন্ত পজিটিভ। এবার এখানে যে একটা সংখ্যা হবে 20 নাম্বার সংখ্যাটা এখানে মাইনাস হবে, 20 নাম্বার সংখ্যাটা মাইনাস হবে, তাহলেই যোগ বিয়োগ করলে, দুটোই বিয়োগ করলে টোটাল করলে 0 হবে।
ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে আমার 1 2 3 এরকম 19 পর্যন্ত সংখ্যা পজিটিভ হতে হবে বা ধনাত্মক হতে হবে, তাহলেই এই যোগ করলে যেটা যোগ করব আর এদিকে একটা সংখ্যা বিয়োগ করলে এখানে যোগ বিয়োগ করে 0 হবে। তাহলে ম্যাক্সিমাম আমরা কতগুলি সংখ্যা ধনাত্মক হতে পারে, তাহলে 19টি সংখ্যা ধনাত্মক হতে পারে। নেক্সট কোশ্চেন 1 এটা সরল হয়েছে বীজগণিত থেকে 1/2 × 3 প্লাস 1/3 × 4, খুব সোজা অঙ্ক। এসব ক্ষেত্রে আমরা করব 1/1/2 মাইনাস 1/3 প্লাস সরি হ্যাঁ এবার ঠিক হয়েছে 1/3 মাইনাস 1/3 প্লাস এখানে মাইনাস 1/4, তারপরে প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6, এরকম করা যেতে পারে। কারণ দেখো লসাগুলো আগের যা ছিল সেটাই ফিরে আসবে। তাহলে এক্ষেত্রে দেখো প্লাস মাইনাস করে এগুলো সব কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/2 মাইনাস 1/6, তাহলে 6, এখানে 3 যোগ 1, তাহলে 2 এর 6, তার মানে 1 এর 3, সঠিক উত্তর হবে 1/3। তিনটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল 1250, এখানে লেখাটা পরিষ্কার ওঠে নেই, 1250 সংখ্যাগুলির যোগফল কত? তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে আর বর্গের যোগফল দেওয়া আছে, সংখ্যাগুলির যোগফল কত? 3:4:5। তো এরকম অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছি। তাহলে 3x একটা সংখ্যা ধরব, তারপরে একটা 4x আর একটা 5x। এবার বর্গের যোগফল বলেছে প্রশ্নটাতে, বর্গের যোগফল, তাহলে তিনটেই আমরা বর্গ করব, বর্গ করে দিলাম বর্গের যোগফল, তাহলে প্লাস করে দিই, কত দেওয়া আছে? 1250। তাহলে 1250 এবার কত হবে? এখানে 9x, 4 4 16, 16x স্কোয়ার, আর এখানে 25x স্কোয়ার সমান সমান 1250। এবার এটা যোগ করলে কত হবে? 16 না 25, 50, 50x স্কোয়ার ইকুয়াল টু 1250, এটা কিন্তু 50 যোগ করার পর হয়েছে, তাহলে x স্কোয়ার সমান সমান 1250/50, 0 0 25, 25 হলো, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 25 আর x সমান সমান 5। এবার সংখ্যাগুলো কত হবে? 3x ধরেছিলাম, একটা 4x আর একটা 5x, তাহলে একটা হবে 5 3 15, x এর জায়গায় 5 বসিয়ে দেবো, একটা 20 আর একটা 25। সংখ্যাগুলির যোগফল চেয়েছে প্রশ্নটাতে, তাহলে যোগফল 60 হবে। পরের প্রশ্নতে রয়েছে এ ও বি একত্রে 3:2 অনুপাতে মূলধনী একটি ব্যবসা শুরু করে। ঠিক আছে, বছরের শেষে যে লাভ হয় তার 5% কোনো তহবিলে দান করার পর যদি এ 855 টাকা পায় তবে তাদের কত লাভ হবে? আমাদের এখানে বের করতে হবে মোট কত টাকা লাভ হয়েছে।
5% দান করার পর। আর ইওবি মূলধনের অনুপাত 3:2। তাহলে এবার করা যাক। এ আনুপাতিক ভার হচ্ছে 3/5 আর বি হচ্ছে 2/5। বির অবশ্য কিছু দরকার নেই, বির কারণ এ দেওয়া আছে, এ লাস্টে পেয়েছে। তাহলে আমরা মোট লাভ ধরবো এক্স। এটা মোট লাভ যদি এক্স ধরি বছরের শেষে, এবারও দান করার পরও কথা বলেছে, দান করেছে 5% ডোনেট করেছে 5%। তাহলে পড়ে থাকবে কত? তাহলে বাকি যেটা পড়ে থাকবে তাহলে হবে 95x/100, এটাই পড়ে থাকবে 5% দান করার পর। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমি আরেকবার রিপিট করছি যে 5% দান করেছে, দান করার পর যেটা পড়ে থাকবে 95x/100। এই টাকাটাই এই লাভ্যাংশ মূলধনের অনুপাতে দুজনেই ভাগ করেছে। ভাগ করার পর এ বছরের শেষে 855 টাকা পেয়েছে। তাহলে আমরা করতে পারি, এ পেয়েছে কত? 95x লাভের উপরে 100 ইন্টু 3/5, 3/5, 3:2, 3/5। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে 855 পেয়েছে বলাই আছে। তাহলে 95x/100 ইন্টু 3/5। তাহলে এক্স ইকুয়াল টু, ডাইরেক্ট করি, এক্স ইকুয়াল টু 855 ইন্টু 100/95 ইন্টু 5/3, 19×5=95, এখানে 19 হলো, 19×4=76, 19×5=45 হলো, 15×3=45। তাহলে হলো x = 1500। তাহলে বছরের শেষে মোট লাভ হয়েছিল 1500 টাকা। নেক্সট, কিছু লোক একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, এর দ্বিগুণ সংখ্যক লোক কত দিনে এর অর্ধেক কাজ সম্পন্ন করবে? কিছু সংখ্যক লোক একটি কাজ 12 দিনে কাজ সম্পন্ন করে, এর দ্বিগুণ সংখ্যক লোক কত দিনে এর অর্ধেক কাজ সম্পন্ন করবে? তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে ফর্মুলা করব, যে সূত্র শর্টকাট ট্রিক, সেটা হচ্ছে M1D1/W1 ইকুয়াল টু W1 এখানে M2D2/W2। এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথ সলভ করব। ঠিক আছে, এখানে রয়েছে M1 কিছু সংখ্যক লোক। প্রশ্নটা হচ্ছে কিছু লোক একটি কাজ এতদিনে সম্পন্ন করে, এর দ্বিগুণ সংখ্যক লোক কত দিনে এর অর্ধেক কাজ সম্পন্ন করবে। তো আমাদের D2 বের করতে হবে কত দিনে। তাহলে M1 তো জানা নাই, তাহলে M1এই থাক। কত দিনে সম্পন্ন করে? 12 দিনে, এখানে 12 লিখে দিয়েছি। ঠিক আছে, W1 1, কাজের পরিমাণ 1। তারপরে M2 দ্বিগুণ সংখ্যক হয়ে গেল, 2M1 হয়ে গেল। আর D2 বের করতে হবে বাই কত পরে কাজটা কত বলছে এর বলেছে এর অর্ধেক কাজ সম্পন্ন। তাহলে প্রথমে 1 ছিল, তারপরে হাফ হয়ে যাবে। তাহলে এইভাবে সলভ করি। সলভ করলে M1 ইন্টু 12/1 ইকুয়াল টু 2M1 ইন্টু D2 বের করতে হবে। তারপরে 1/2, M1 আর M1 কেটে গেল, এখানে পড়ে থাকলো 12 ইন্টু 1/2 গুণ হয়ে যাবে, আর এদিকে 2 ইন্টু D2 পড়ে থাকবে। তাহলে এবার কাটাকাটি করি, 3, এখানে হয়ে যাবে 2 6 12 6। তাহলে 6 2D2 ইকুয়াল টু 6 আর D2 = 3। তাহলে 3 দিনে সম্পন্ন করবে কাজটি।
একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট ও একটি 264 মিটার লম্বা সেতুকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার আওয়ারে রয়েছে। তাহলে করা যাক, যদি কোনো ট্রেন শুধুমাত্র টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তাহলে বুঝতে হবে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর যদি কোনো ব্রিজ বা সেতুর কথা বলে তাহলে ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য একসাথে অ্যাড করে সেটা ডিস্টেন্স হবে। তাহলে এখানটায় নিজের দৈর্ঘ্য যদি আমি লেন্থ ধরি, ট্রেনের নিজের দৈর্ঘ্য আর 264 মিটার লম্বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে কত? 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে, বা এভাবে লিখি আমরা, এভাবে বেশি সুবিধা হবে বোঝানোর। 20 সেকেন্ডে অতিক্রম করছে, 20 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার ব্রিজ। এবার 8 সেকেন্ডে অতিক্রম করছে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য। আমি বলেছি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এক্ষেত্রে যদি বিয়োগ করি তাহলে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম, এল কেটে গেল, পড়ে থাকবে 264 মিটার, কিন্তু 12 সেকেন্ডে 264 মিটার। তাহলে 12 সেকেন্ডে 264 মিটার হলে 1 সেকেন্ডে কত হবে? 264 বাই 12, 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 22 মিটার। তাহলে আমার ট্রেনের গতিবেগ চেয়েছে কিলোমিটার পার আওয়ারে রয়েছে। তাহলে 22 এখানে মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে, তার মানে কি মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 22 মিটার, তার মানে এটা মিটার পার সেকেন্ডে আছে। এবার 22 মিটার পার সেকেন্ডে, তাহলে 22 ইন্টু 18-র 5 দিয়ে গুণ করলে এটা কিলোমিটার পার আওয়ারে পরিণত হবে। আর যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করি তাহলে 5-এর 18 দিয়ে গুণ করব। যেহেতু এখানে মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, তাই আমি 18-র 5 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করে যা হবে 22 ইন্টু 18 বাই 5, আশা করি যা হবে ওই অপশান ডি হবে, 79.2 হবে। অপশান ডি যেটা রয়েছে 79.2 কিলোমিটার পার আওয়ার। এটা আরেকভাবে করা যায়, ডিস্টেন্স ধরে করা যায়। যদি স্পিড এস ইকুয়াল টু ডি বাই টি হয়, এস ইকুয়াল টু ডি বাই টি, তাহলে ডিস্টেন্স তো ফিক্স আছে, ডি বাই টি 8 সেকেন্ডে একটা। এবার পরের একটা স্পিড কি করলো, ডিস্টেন্স হয়ে গেল ডি প্লাস 264 নিজের দৈর্ঘ্য আর 20 সেকেন্ডে। তাহলে এটা স্পিড। এবার দুটো যদি সমান করি তাহলে ডি বাই 8 ইকুয়াল টু ডি প্লাস 264 বাই 20। তাহলে এই দুটো সলভ করলেও কিন্তু 79.2 কিলোমিটার পার, না 22 আসবে। তারপরে সেই 22কে তো করে দেখি, 20D আর এদিকে হয়ে যাবে -8D, আর এদিকে হবে 264 ইন্টু 8, 264 ইন্টু 8, তাহলে এখানটা হয়ে যাবে 12D, 264 ইন্টু 8, ডি ইকুয়াল টু 264 ইন্টু 8 বাই 12 হবে 22, 8 দুগুণে 16, 8 দুগুণে 176। তাহলে ডিস্টেন্স হলো 176, আমার স্পিড চেয়েছে। তাহলে এস ইকুয়াল টু ডি বাই টি, তাহলে ডিস্টেন্স 176, 176। তাহলে এখানটায় 8 সেকেন্ড ছিল একটা, 8, এটা হলো স্পিড মিটার পার সেকেন্ড ইন্টু 18-র 5 দিয়ে গুণ করলে দেখবে 79.2 কিলোমিটার পার আওয়ারে আসবে। খুব ইন্টারেস্টিং। যদি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড হয়, তবে
1/x প্লাস 1/y প্লাস 1/z কত। এই প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে, তাহলে দেখি কি করে করব। 2^x সূচকের অঙ্ক ক্লাস 6, 7, 8 আমরা এইসব অঙ্ক করেছি। 2^x ইকুয়াল টু 3^y ইকুয়াল টু 6^-z, তিনটেই সমান, তাহলে সবসময় বলেছি, তাহলে আমরা কে ধরে নেব। এবার প্রত্যেকটাকে আলাদা করব। 2^x ইকুয়াল টু কে, তারপরে করব 3^y ইকুয়াল টু কে, তারপরে করব 6^-z ইকুয়াল টু কে। ঠিক আছে, এবার শুধুমাত্র না, তারপরে লাইন করি। এবার এই 2 ইকুয়াল টু k^1/x, এদিকে ডান দিকে গেলে 1/x হয়ে যাবে, যা পাওয়ার থাকবে। তারপরে সূচকের নিয়ম অনুসারে 3 ইকুয়াল টু k^y, কেন করছি আমি বলছি, আর 6 ইকুয়াল টু k^1/-z। তাহলে এবার শুধুমাত্র একটা নেব, যেটা আছে 6 ইকুয়াল টু k^-1/z, এটা আছে। এবার 6কে আমরা 2 × 3 লিখতে পারি অবশ্যই, এবার ডান দিকে যা আছে তাই বসিয়ে দিলাম। 2 ইকুয়াল টু কী আছে, k^1/x, আর 3 ইকুয়াল টু k^1/y, তাহলে k^1/x ইন্টু k^1/y ইকুয়াল টু k^-1/z। এবার যদি বেশ একই হয় তাহলে পাওয়ার যা থাকবে যোগ হয়ে যাবে, তাহলে k^1/x প্লাস 1/y হবে সমান সমান k^-1/z। আর দুদিকে যদি বেশ সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে, 1/x প্লাস 1/y ইকুয়াল টু -1/z। এটাকে আমরা লিখতে পারি 1/x/1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। আমার এই প্রশ্নটাই এরই উত্তর চেয়েছে, এই মানটাই চেয়েছে, তাহলে সঠিক উত্তর হবে 0। পরের প্রশ্ন রয়েছে, বর্তমানে চালের দাম 2% হ্রাস পেয়েছে, পূর্বে যে টাকায় 49 কেজি চাল কেনা যেত, বর্তমানে সেই টাকায় কত কেজি চাল কেনা যাবে। খুব ভালো প্রশ্ন। বর্তমানে চালের দাম 2% হ্রাস পেয়েছে, পূর্বে যে টাকায় 49 কেজি চাল কেনা যেত, বর্তমানে সেই টাকায় কত কেজি চাল কেনা যাবে। তাহলে আমরা পূর্বে যদি 100 টাকায় 1 কেজি চাল পাওয়া যেত, 100 টাকায় তাহলে আমরা এটা করব, পূর্বে যদি 1 কেজি চালের দাম 100 টাকা হতো, এখানে রয়েছে চালের দাম পূর্বে যে টাকায় 49 কেজি চাল কেনা যেত, তাহলে যদি আমরা ধরি যে 1 কেজি পূর্বে 1 কেজি তাহলে আমরা ধরবো, আমার একটু পেনটা ডিস্টার্ব করছে ওই জন্য লেট হচ্ছে। পূর্বে 1 কেজি চালের দাম আমি 100 টাকা ধরলাম, ঠিক আছে, পূর্বে। এবার তাহলে 100 টাকা বর্তমানে, পূর্বে। এবার চালের দাম হ্রাস পেয়েছে, কত হয়েছে এখন 98 হয়েছে, 2% হ্রাস পেয়েছে, 98 টাকা। এবার পূর্বে 49 টাকায়, এখানে বলেছে 49 কেজি চাল কেনা যেত, তাহলে 100 টাকা। এবার পূর্বে 100 টাকায় পাওয়া যেত চাল 1 কেজি, ঠিক আছে। এবার 49 টাকায় কত কেজি চাল পাওয়া যেত, 49 টাকায়, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এবার 1 কেজির দাম যদি 100 টাকা পাওয়া যেত পূর্বে, তাহলে এখানে 49 কেজি আছে, ঠিক আছে, 49 কেজি আছে। পূর্বে 1 কেজির দাম যদি 100 টাকা হয়,
তাহলে 49 কেজির দাম কত হবে? 49 4 শূন্যটা দুটো বসে মানে 4900 হয়ে যাবে, গুণ হয়ে যাবে। পূর্বে 1 কেজির দাম আমি ধরলাম 100 টাকা, তাহলে 49 কেজির দাম কত হতো? 4900 টাকা। এবার প্রশ্নটি বলেছে যে বর্তমানে সেই টাকায় মানে 4900 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে বর্তমান বাজারে, যেহেতু তার 2% হ্রাস পেয়েছে, বর্তমানে 98 হয়েছে। তাহলে কি করব? বর্তমানে ক কেজি চাল পাওয়া যাবে? তাহলে 4900 বাই 98, তাহলে এখানে হবে 2, উপরে হবে 1, তাহলে হবে 100 বাই 2 মানে 50 কেজি। তাহলে বর্তমানে সেই টাকায় 50 কেজি চাল পাওয়া যাবে। খুবই ইন্টারেস্টিং। একটি কলা বিক্রেতা 40 টাকায় 45টি কলা বিক্রি করায় তার 20% ক্ষতি হয় এবং 20% লাভ করতে হলে তাকে 24 টাকায় কটি কলা বিক্রয় করতে হবে? খুব ভালো প্রশ্ন। একজন কলা বিক্রেতা 40 টাকায় 45টি কলা বিক্রি করায় তার 20% ক্ষতি হচ্ছে, আর 20% লাভ করতে হলে 24 টাকায়। তাহলে অঙ্কটা করা যাক। কটা কলা রয়েছে? টোটাল 45টি, ঠিক আছে, 45টি কলা। এবার বিক্রি করছে কত? সেল প্রাইস বিক্রি করছে 40 টাকায়। লস হয়েছে কত? লস হয়েছে 20%। এবার লস হয়েছে 20%, তাহলে কস্ট প্রাইস কত আমরা বের করব? কস্ট প্রাইস ফর্মুলা কি? কস্ট প্রাইস সমান সেল প্রাইস ইন্টু 100 বাই প্লাস মাইনাস লাভ বা ক্ষতি যেটা হয়েছে, কত? 20%, তার মানে এখানে হবে 80। তাহলে সেল প্রাইস কত রয়েছে? 40 ইন্টু 100 বাই 80, তাহলে কত হবে? 2, আর এখানে 50, তাহলে 50, তাহলে কস্ট প্রাইস হয়ে গেল 50। কস্ট প্রাইস হয়ে গেল 50। কস্ট প্রাইস 50 হলো। কটা কলার কস্ট প্রাইস 50 হলো? 45টি। 40টি কলা না 45টি? দেখি প্রশ্নটা আরেকবার। প্রশ্নটি কত রয়েছে? প্রশ্নে রয়েছে 45টি কলা। হ্যাঁ, তাহলে 45টি কলার কস্ট প্রাইস এটা, তাহলে একটি কলার কস্ট প্রাইস কত হবে? 50 বাই 45 হবে, এটা হবে একটি কলার কস্ট প্রাইস 50 বাই 45। এবারে প্রশ্ন বলেছে যে 24 টাকায় কটা কলা বিক্রি করলে তার 20% লাভ হবে, 20% লাভ করতে হলে। তাহলে আমি ধরে নেব এক্সটি কলা বিক্রি করতে হবে, ঠিক আছে। এবার এক্সটি কলা বিক্রি করতে হবে। এবার এক্সটি কলার সেল প্রাইস 24 টাকা বিক্রি করতে হবে, কিন্তু 24 টাকা সেল প্রাইস, তার মানে এটা দেওয়া আছে সেল প্রাইস। এবার কস্ট প্রাইস তো ফিক্স হয়, তাহলে একটা কলার কস্ট প্রাইস আমরা কত? 50 বাই 45 করলাম, তাহলে এক্সট্রা কলার এক্স দিয়ে গুণ হয়ে যাবে। এবার তাহলে সেল প্রাইস সমান সমান কস্ট প্রাইস বললাম, কস্ট প্রাইস কত আছে? 50 বাই 45 ইন্টু এখানে হবে লাভ 120 বাই 100, আবার সেল প্রাইস দেওয়া আছে 24, এখানে বসাবো 24। তাহলে পরের পেজে করি, তাহলে সেল প্রাইস হয়ে গেল 24 সমান সমান 50x বাই 45 ইন্টু 120 বাই 100, তাহলে x ইকুয়াল টু 24 ইন্টু 45 বাই 50 ইন্টু 100 বাই 120, 50 দুগুণে 100, 60, 15 3 45, এখানে 15, আর এখানে 20 3 60, 3 5 15, 4 5 20, 4 5 20, ঠিক আছে, 4 6 24, তাহলে 6 3 18, তাহলে তাকে 18টি কলা বিক্রি করতে হবে।
তাহলে আগে আমি আরেকবার রিপিট করি কি করলাম। প্রথমে করেছি টোটাল 45টি কলা আছে, 45টি কলার সেল প্রাইস 40, লস হয়েছে 20, তারপরে কস্ট প্রাইস বের করলাম 50 বেরোলো। এবার একটা কলার বের করেছি কস্ট প্রাইস 50/40। এবার আমাকে ধরতে হবে, আমি করলাম যে তারপরে একটি কলার বার করার পর আমি করেছি এক্সটি কলা ধরতে হবে, বিক্রি করতে হবে। তারপরে 24 টাকা সেল প্রাইস দেওয়া আছে অলরেডি। তারপরে এটার কস্ট প্রাইস হয়ে যাবে 50x/45, এক্সটির 20% লাভ আছে। এভাবে বের করলাম। পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্নতে রয়েছে কিছু পরিমাণ টাকা 12% সরল সুদের হারে 2.1/2 বছরের সুদ 10% সরল সুদের হারে 3.1/2 বছরের সরল সুদের 40 টাকা কম। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ কত এখানে আমাকে আসলটা বের করতে হবে। এখানে আসলটা ধরে নিই পি, সরল সুদ বলেছে, আসল ইন্টু সময় 12 বছর, সুদের হার কত দিয়েছে 12%, না সময় রয়েছে 2.1/2 মানে 5/2, ভুল লিখেছি, সময় রয়েছে 5/2, 5/2 আর 12% মানে 12/100। তারপরে ডিফারেন্স রয়েছে 40, 10% সরল সুদের হারে, 10% সরল সুদের হারে 3 দুগুণী 6, 7/2 বছরে। ওকে, তাহলে পি ইন্টু 7 সময় ইন্টু 10/100 ইকুয়াল টু 40। তাহলে এটা সলভ করলে হয়ে যাবে 5 এখানে 20, 3 4 12, 5 4 20। তাহলে পি ইন্টু 4 3 উপরে হলো এখানে 3, 5 দুগুণী 10, 3/10 মাইনাস পি ইন্টু 7/2 আছে এখানে 5 রয়েছে। তাহলে 5 হলো 5 20 500, তাহলে হয়ে যাবে 5 7 5 35। পেনটা ডিস্টার্ব হচ্ছে। 35/20, 35/20 ইকুয়াল টু 40। পরের পেজে একটু গোলমাল হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে করি। পি ইন্টু 5 এখানটায় কত বলেছে 12%, 3 দুগুণে 7/2 বছর আর 2 দুগুণে 5/2 বছর। তাহলে এখানটায় আমরা করব পি ইন্টু সময় 7/2 ইন্টু 10%, 10/100 মাইনাস কত ডিফারেন্স আছে 40। তাহলে পি ইন্টু 12 সময় হয়ে গেলো 5/2 ইন্টু 12/100 = 40। এই সলভ করলে 40। তাহলে এখানটায় 2 5 পি কমন যদি ডাইরেক্ট নিয়ে নিই 70/200 মাইনাস 60/200 ইকুয়াল টু 40। তাহলে হয়ে যাবে পি ইন্টু 7 10/200
তাহলে পি ইন্টু হয়ে যাবে 10/200 ইকুয়াল টু 40। পি ইকুয়াল টু হবে 40 ইন্টু 200/10, 4 দুগুণে 8, 800। তাহলে সঠিক উত্তর আসল হবে 800। তাহলে বন্ধুরা আজকের প্রশ্ন এটাই শেষ প্রশ্ন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি একটু ডিটেলসে সব কিছু বলি, ওই জন্য ভিডিওটি বড় হয়। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ।